বাংলাদেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভোট গ্রহণ সকাল 7:30 থেকে এবং লাগাতার সেদিকে নজর রেখেছি আমরা। একেবারেই সঞ্চারীর সঙ্গে আমি জিরো আওয়ারে রয়েছি এবং সকাল 7:30 থেকে সঞ্চারী যে ভোট শুরু হওয়ার কথা বলল, এই ভোট প্রক্রিয়া কিন্তু বিকেল 4:30 পর্যন্ত চলবে এবং যেটা আমরা জানতে পারছি 299টি আসনের জন্য আজকে ভোট গণনা হচ্ছে। প্রায় 2000-এর ওপরে প্রার্থী, প্রায় 2100-র কাছাকাছি প্রার্থী, তাদের ভাগ্য নির্ধারিত হবে। এবং সঞ্চারী এটাও বলা ভালো যে পুরুষ এবং মহিলা সমমাত্রিক হারে প্রায় এবার ভোট দিতে চলেছেন। 6 কোটি প্রায় পুরুষ এবং 6 কোটির কাছাকাছি নারী, তারা কিন্তু এবার এই বাংলাদেশের যে সাধারণ গণতন্ত্রের যে ত্রয়োদশতম নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করতে চলেছে। একদমই। এবং সেখানে ইতিমধ্যেই আমরা সকাল থেকে সেদিকে নজর রেখেছি। একাধিক কেন্দ্রে সেখানে রীতিমতো মানুষের ভিড়, তারা ভোট দিতে আসছেন। সাধারণ মানুষ কি বলছেন ভোটাররা, দেবাশিস একটু শুনি আমরা। একদম। Work for the country, work for the nation. We'll have a corruption-free country, inshallah. So let's hope for the best. Right now, I have a mixed feeling. On one hand, I'm happy because this is the first time I'm voting, and on the second hand, it's still the same people. Right? We did not really get any new candidates for this constituency, so that's a little bit disappointing. But I'm happy that I'm being able to vote for the first time. Who are competing here in this constituency? Who are the major candidates here? Major candidates, I would say it's definitely between Tariq Rahman of BNP and Dr. Khaliduzzaman of Jamaat. The rest of the people, I don't really know who they are. I don't really know what they stand for or what they... এবং পাশাপাশি দেবাশিস আমরা দেখি যে মোহাম্মদ ইউনুস তিনিও ভোট কেন্দ্রে, এবং যে ছবি লাগাতার আমরা দেখাচ্ছি যে তিনিও ভোট কেন্দ্রে গিয়েছেন, তার ভোট তিনি দিচ্ছেন এবং পাশাপাশি জামাতের প্রার্থী তিনিও ভোটদান করছেন এবং এক নাগারে চলছে এই ভোটদান পর্ব। সকাল 7:30 থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এই ভোটদান পর্ব। এবং অন্যদিকে তারেক রহমান, বিএনপি নেতা তারেক রহমান, তিনিও কিন্তু ভোট দিচ্ছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো সঞ্চারী, এটা ঠিক যে আজকে তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ ফিগার, তিনি ভোট দিচ্ছেন। পাশে মোহাম্মদ ইউনুস, অর্থাৎ এই যে অভ্যন্তরীণ যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তার প্রধান মোহাম্মদ ইউনুস, এবং অন্যদিকে সাধারণ মানুষ তারাও ভোট দিচ্ছেন। এবং জামাত প্রধান শফিকুর রহমান, তিনিও কিন্তু ভোট দিয়েছেন আজকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায়। এবং ভোট দেওয়ার পর এই সমস্ত বাংলাদেশের রাজনৈতিক নেতারা কি বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের কি বক্তব্য উঠে এসেছে, সঞ্চারী একবার আমরা শোনাই দর্শকদের। একদম। আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার। অন্যদিকে আমরা শুনবো জামাত প্রার্থী শফিকুর রহমান, তিনি কি বলছেন তার ভোটদানের শেষে। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য ক্ষেত্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে। দেখো সঞ্চারী, যে ছবিটা দেখতে পাওয়া গেল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানেরা তারা তো ভোট দিচ্ছেনই, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে জিও পলিটিক্সের দিক থেকে দেখতে গেলে এই বাংলাদেশের নির্বাচন ভারতের কাছে গুরুত্বপূর্ণ এই কারণের জন্যেই, কারণ জিওগ্রাফিক্যাল লোকেশন যদি দেখো বাংলাদেশের, অলমোস্ট ভারতের মধ্যে থাকা একটা দেশ, স্বাধীন দেশ ডেফিনেটলি, কিন্তু ভারতবর্ষ 3 দিকে সীমানা জুড়ে রয়েছে। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর এক্সিস্ট করে, কিন্তু 3 দিকে যেহেতু ভারত থাকে, কাজে জিও পলিটিক্সে
এই নির্বাচন একটা স্টেবল গভর্নমেন্ট ভারত নিশ্চয়ই আশা করে। আমি এই যে ভোট এবং তার পরবর্তী ইকুয়েশন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমাদের এডিটর ইন চিফ ভাস্কর দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চেরি। ভাস্করের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাস্কর, তোমায় প্রথম স্বাগত জানাই। যে জায়গাটা জানতে চাইব, এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ জিও পলিটিক্সের দিক থেকে, তার কারণ এই নির্বাচনের উপর ডিপেন্ড করছে যে ভারতবর্ষের সরকার আর বাংলাদেশের সরকারে পরবর্তী সময়ে যে সম্পর্কের উন্নতি, গত আগস্ট থেকে যে পতন চলছে সেখানে কি উত্থান হবে বলে তোমার মনে হচ্ছে? একেবারেই। দেখো, এর আগে 2024-এর বাংলাদেশের নির্বাচন হয়েছে, তখন শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন এবং তারপর থেকে ধীরে ধীরে বাংলাদেশের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা কোন দিকে হয়েছে আমরা তার বিস্তারিত খবর সাধারণ মানুষের সামনে তুলে ধরেছি। খুব স্বাভাবিকভাবেই ভারত বিরোধিতা বাংলাদেশের একটা অংশের মানুষের কাছে প্রধান অস্ত্র বা তাদের মূল বিষয় হয়ে ওঠে। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা তুমি প্রশ্ন করলে যে আগামী দিনে ভারতের সম্পর্কটা কি, এটা বলতে গেলে যেটা বলা যায় যে গত এক মাস দেড় মাসের মধ্যে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। যেদিন থেকে তারেক রহমান বাংলাদেশে প্রত্যার্পণ করলো, সেই দিন থেকে কিন্তু বাংলাদেশের যে ছবিটা তৈরি হয়েছিল সেই ছবিটা একটু একটু করে টার্ন করা শুরু করে। গতকালকে ঠিক ভোটের আগে বাংলাদেশে উপস্থিত যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ক্রিস্টেন সেন, তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। আমেরিকার রাষ্ট্রদূত তিনি পরিষ্কার বলছেন যে তারা চান যে আগামীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো দেবাশিস যে কিছুদিন আগে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকার সঙ্গে একটা চুক্তি করবার চেষ্টা করেছেন এবং তাদের জন্য দরজা খুলে দিয়ে আমেরিকা যাতে সামরিক সরঞ্জাম সাপ্লাই দিতে পারে বাংলাদেশে, সেরকম একটা আলোচনার মধ্যে রয়েছে। এই ক্রিস্টেন সেন তিনি এটাও জানাচ্ছেন যে আমরা প্রয়োজনে বাংলাদেশকে সাহায্য করব। এর আরেকটা দিক রয়েছে ডেফিনেটলি করে, সেটা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে যেই বাংলাদেশ এর যেই অংশটা ভারত বিরোধী, সেই বাংলাদেশটি আবার কিছুটা চীনের দিকে ঝুঁকেছে। তারা চীনের জন্য দরজা খুলেছে। আমেরিকার কাছে কিন্তু সেটা বড় এক চাপ। এই ক্রিস্টেন সেন কিন্তু চীনের এই অবস্থানকে নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন, যা নিয়ে আবার চীনের মুখপাত্র এই মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কিন্তু বিরোধিতা করেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে আজকে যে বাংলাদেশ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একদম কিন্তু নয়। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বটে। সেখানে আমেরিকা চীনের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক তৈরি হবে সেটার থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে অনেক বেশি যে ভারতের সাথে কি সম্পর্ক তৈরি হবে, এপার বাংলা ওপার বাংলার দুটো বাংলার সম্পর্কটা কোন জায়গায় থাকবে। তুমি জানো যে আমাদের এই কলকাতা শহরে প্রায় প্রতিদিন প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষ আসেন, চিকিৎসার জন্য আসেন, অনেকের আত্মীয় এখানে আছে। আমরাও মানে এখানকার মানুষেরাও বাংলাদেশে যান। গত প্রায় 1.5 বছরে এই একটা জায়গায় একটা কোথাও টানাপোড়েন তৈরি হয়েছে। এই অবস্থা কি পরিবর্তিত হবে, আবার পুনরায় সে সৌহার্দ্য যে পরিবেশ সেইখানটায় চলে আসবে, নাকি যদি এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে জিতে যায় যা ভারতের পক্ষে হুমকি হয়ে উঠতে পারে, থ্রেট হয়ে উঠতে পারে, সীমান্ত এলাকায় থ্রেট হয়ে উঠতে পারে, তাতে কিন্তু ভারতের কড়া এবং অত্যন্ত চটজলদি কিছু সিদ্ধান্ত নেওয়ার যদি আমরা দেখি যে নিচ্ছে, তাহলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না দেবাশিস। ভারত কিন্তু উভয় দিকেই নজর রয়েছে। অর্থাৎ আমরা চাইছি ডেফিনেটলি করে বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠুক, আমেরিকা চাইছে ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক গড়ে উঠুক। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এর উল্টোটা হয় তার জন্য কিন্তু ভারত প্রস্তুত রয়েছে। একদম। ভাস্কর, একেবারে শেষ প্রশ্ন জিজ্ঞেস করে আমি তোমায় ছাড়বো, যেটা হচ্ছে তুমি 3টে দেশের কথা খুব উল্লেখ করলে জিও পলিটিক্সে। একটা তুমি বাংলাদেশ নির্বাচনের কথা বলছো, তুমি অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকার কথা বললে, তুমি চীনের কথা বললে। একটা জায়গা ভাস্কর খুব গুরুত্বপূর্ণ, যেটাকে না বললেই নয়, সেটা হচ্ছে পাকিস্তানের ভূমিকা। এই যে একটা অতিরিক্ত পাকিস্তান ডিপেন্ডেন্সি বাংলাদেশের একাংশের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল, তোমার কি মনে হয় যদি এই সাধারণ নির্বাচনটা সঠিকভাবে না হয়, যদি এমন কোনো শাসকের হাতে বাংলাদেশের ক্ষমতা চলে যায় যারা মোটামুটি উগ্র সাম্প্রদায়িক, তাহলে কি পাকিস্তানের প্রভাবটা ভারতের উপর বাড়তে পারে, বা মানে আমি বলছি পাকিস্তান কেন্দ্রিকতা কি ভারতের জন্য বিপদ হতে পারে? 100 বার
100বার। আমি একটু আগে একবারে শেষের লগ্নে যে কথাটা বললাম যে ভারত কিন্তু রেডি রয়েছে দুদিক থেকে। আমরা চাইছি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠুক, কিন্তু ভারত আবার এটার জন্যও রেডি আছে যদি এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশের এই নির্বাচনে জিতে যায় যার ফলে তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক আরও বেশি গড়ে উঠবে। অলরেডি গড়ে উঠেছে, মানে তাদের করাচি টু ঢাকা মানে বিমান পরিষেবা শুরু হয়েছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে ভারতের সীমান্তের কাছে কিন্তু এটা একটা বড় থ্রেট। তার কারণ এদিক থেকে অনুপ্রবেশ বা ইনফিল্টারেশন যেমন রয়েছে, এদিক থেকেও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আগে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন যেমন হতো, এটা হলে কিন্তু সেই সম্ভাবনাটাও তৈরি হয়ে যাবে। ফলে ভারত কিন্তু সেই জায়গা থেকে তৈরি রয়েছে। তুমি জানো চিকেন নেকের নিরাপত্তা অলরেডি বাড়ানো হয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনী ফলাফল কিন্তু ডিপেন্ড করবে যে সম্পর্কটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, সেইখানে আরও কড়া পদক্ষেপ ভারত নেবে নাকি আস্তে 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 যে কড়া পদক্ষেপগুলো ইতিমধ্যে নিয়েছিল সেগুলো শিথিল হবে। অনেক ধন্যবাদ ভাস্কর, থ্যাংক ইউ। আমি যে জায়গাটা ভাস্কর যে বলছিল যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের ফলাফলের ওপর কিন্তু জিওপলিটিক্স যেরকমভাবে ডিপেন্ড করবে, ঠিক তেমনিভাবে ভারতের সঙ্গে ইন্টার কন্টিনেন্টাল বা ইন্টার কান্ট্রি রিলেশনশিপ, অর্থাৎ সেটা হতে পারে চায়নার সঙ্গে, সেটা হতে পারে আমেরিকার সঙ্গে, সেটা হতে পারে বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তানের সঙ্গে বা আফগানিস্তানের সঙ্গে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চারী, একদমই তাই দেবাশিস। এবং আজকের এই আলোচনায় আমরা একটু এগিয়ে নিয়ে যাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, বাংলাদেশ থেকে শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ সাহেব, আপনাকে জিরো আওয়ারে ক্যালকাটা নিউজে স্বাগত। আজকে এই মুহূর্তে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে এবং সেক্ষেত্রে এই বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখে এসেছি, তারপরে আজকের এই গণনা, এই ভোট নির্বাচন চলছে ইতিমধ্যেই, কতটা আশাবাদী? বাংলাদেশে যে ছবি দেখেছি তা কি বদলাবে এই নির্বাচনের পর, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা। দেখুন, বাংলাদেশে অন্তত এটা প্রত্যাশার কথা যে ডক্টর ইউনূসের একটা অনির্বাচিত একটা সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে যাচ্ছে। অন্য কথায় বলা যায়, আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম বাংলাদেশে অন্তত 3টি সরকার বিদ্যমান, একটি ডক্টর ইউনূসের দৃশ্যমান সরকার, আরেকটা ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট, আরেকটা হচ্ছে মবের সরকার। এই 3টি সরকার থেকে অন্তত একটা মুক্তি মিলবে এটা। আরেকটা হচ্ছে যে ডক্টর ইউনূস, আপনি দেখবেন যে গত 25 দিনে আপনাদের আলোচনাটা আমি শুনছিলাম, ওই আলোচনার সাথে আমি যেটা বেশ ধরে আমি বলি যে ডক্টর ইউনূস গত 25 দিনে প্রায় 64টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। তার পরিমাণ, টাকার পরিমাণ হচ্ছে বাংলাদেশি টাকায় 1,06,000 কোটি টাকা। তো 1,06,000 কোটি টাকার মধ্যে শুধুমাত্র আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি বিমান কেনা হবে 37,000 কোটি টাকায়, এবং সেটা পরবর্তী সরকারকে সেটা শোধ করতে হবে এবং সেটা প্রতিপালন করতে হবে ওই চুক্তিটা। তো ডক্টর ইউনূস যে কাজটা করেছেন, যে পরবর্তী সরকারের জন্য পথে পথে কাটা বিছিয়ে রাখার যে কাজটা, এটা তিনি অত্যন্ত সুচারুরূপে করেছেন এবং করে যাচ্ছেন এখনো। এবং ইতিমধ্যে শুনেছেন আপনি যে ডিপি ওয়ার্ল্ড সহ কয়েকটা কোম্পানির কাছে, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর এবং এগুলোকে প্রায় 13 দিনের একটা স্টাডি সাপেক্ষে তারা নভেম্বর মাসের 17 তারিখে সই করেন, এই ইজারা চুক্তি সই করেন। তো এখন আমি মনে করি যে এইগুলোর ক্ষেত্রে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রে যদি উত্তরণের ব্যবস্থাটা হয় ডেমোক্রেটিক ট্রানজিশনের পর, এইগুলি হয়তো বিবেচনা করা যাবে কিনা জানি না, কিন্তু এইগুলো থেকে অন্তত বাংলাদেশের জনগণ মুক্তি পাবে। এবং ডক্টর ইউনূসের দুইটা স্টলওয়ার আছেন, একটার নাম হলো আশিক চৌধুরী, একটার নাম লুৎফে সিদ্দিকী। এই দুই দালালের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে না। কিন্তু মোশাররফ সাহেব, একটা জায়গা আমি জিজ্ঞেস করবো, আমি দেবাশিস রয়েছি সঞ্চারীর সঙ্গে, সেটা হচ্ছে যে আপনি বলছেন অলরেডি বেশ কিছু চুক্তি হয়ে গেছে, যেই চুক্তিটা আলটিমেটলি ওয়েলকামিং গভর্নমেন্টের কাছে একটা চ্যালেঞ্জ হতে পারে।
এবং খুব একটা অদ্ভুত ব্যাপার যে সরকার নির্বাচিত হতে পারলো না, সেখানে একটা দেশ চুক্তি করে কিভাবে? মানে আমার কাছে এটা খুব অবাক মনে হচ্ছে। অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম কোনো গভর্নমেন্ট, যারা ডেফিনেটলি সিলেক্টেড গভর্নমেন্ট, নট ইলেক্টেড গভর্নমেন্ট, তারা কি করে সিদ্ধান্ত নিল আমেরিকার পক্ষেই সব চুক্তিগুলোতে স্বাক্ষর করার? আদতে ওটা সম্ভব কিনা? এখন ঘটনা হচ্ছে যে গড় পুরার মধ্যে আলু পুরা তো অনেকেই দেয়, এবং বাংলাদেশ দেশে একটা অস্বাভাবিক সরকার চলছে, এটা তো আপনি নিঃসন্দেহে মনে করেন। আমরা 2013 সাল থেকে আমাদের শেখ হাসিনা, বেগম শেখ হাসিনার এগেনস্টে আমরা আন্দোলন করছিলাম যে আপনি একটা জেনুইন নির্বাচন দেন। আপনার মনে আছে যে 2013 সালে এসে আমাদের সুজাতা সিং তিনি শাসিয়ে গেলেন, এবং জেনারেল এরশাদের পার্টিটাও তখন এটা বর্জন করেছিল, এবং সবাই বর্জন করলে শেখ হাসিনা ইলেকশনটা করতে পারতেন না। তো সুজাতা সিং এটা করে গেলেন, তখন কংগ্রেস পার্টি ছিল ক্ষমতায়। তারপরে মোদিজি আসলেন, মোদিজির সময় এটা কন্টিনিউ করলো, 18-তে আরও খারাপ হলো, এবং 24-এ তো আরও খারাপ হলো। তো এখন এরপরে বাংলাদেশের মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভ্যুত্থান করলো। আমি আপনাকে বলি, আমি 18ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিন একটা দুটা টেলিভিশনে শো করেছি। আমি 25 বা 26 তারিখেও বলেছিলাম যে শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে, যে আপনি আপনার 5 জন মন্ত্রীকে ছেঁটে ফেলুন আর অপোজিশনের সাথে আপনি কথা বলুন, আর না হলে আপনার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। আপনি এগুলো ছেটে আপনি অপোজিশনের সাথে বলুন যে আগের নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ আছে, আসুন একটা জেনুইন নির্বাচন করতে চাই, কিভাবে ক্ষমতা হস্তান্তরটা হতে পারে আলোচনা করে। উনি ক্ষমতার একেবারে মদে মত্ত ছিলেন, এবং সেটা কারো কথাই শুনেন নাই। তো সেইখানে আজকে আওয়ামী লীগ বিপর্যস্ত, আওয়ামী লীগের নেতাকর্মী বিপর্যস্ত, উনি পলাতক, এবং আপনি যে আওয়ামী লীগের বহু নির্দোষ ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে উনি আগেই ইশারা ইঙ্গিত দিয়েছিলেন যে তারা চলে গেছে, আত্মীয় স্বজন কেউ অ্যারেস্ট নেই। তো সেই জন্য আমি আপনাকে বলছি যে আজকে এই যে বিষয়টা হচ্ছে, যে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের সিলেট জেলায়। সিলেট জেলায় একটা প্রবাদ আছে, পুত্র সেই হইলা জন্ম নিলা, মায়ের উপর সতীন এনে জন্ম নিলা। মানে ক্ষুব্ধ একজন স্বামী, তিনি সন্তান হয় না এই জন্য বিবাহ করিলেন, এবং তারপরে দেখা গেল যে তার প্রথমা স্ত্রীও সন্তান সম্ভবা, এবং তার প্রথমা স্ত্রীর ঘরেও ছেলে সন্তান হলো, এবং এই জন্য আক্ষেপ করে মাতা বলছেন যে পুত্র সেই জন্মিলা, মাতার ঘরে সতীন এনে হলা, সতীন এনে জন্মিলা। তো শেখ হাসিনা সেই গেলেন, শেখ হাসিনা সেই ক্ষমতা ছাড়লেন, গণতন্ত্রের ঘরে সতীন এনে তারপরে গেলেন। এখানে সতীন বলতে কি আপনি ইউনূসের কথা বলছেন? অবশ্যই আপনার থেকে শুনবো, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময় হয়েছে। আপনি থাকুন মোশাররফ সাহেব আমাদের সঙ্গে, বিরতির পর ফিরে এসে আমি আর সঞ্চারী আপনার সঙ্গে আবারও জিরো আওয়ারে থাকবো, সঙ্গে থাকুন। রয়েছি জিরো আওয়ারে, আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে আমাদের গেস্ট শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে আরও আরেকবার স্বাগত জানাই। যেখানটা জিজ্ঞেস করলাম, আপনাকে আমি জানতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল বাংলাদেশে আগস্ট আন্দোলনের পর, শেখ হাসিনার বাংলাদেশ থেকে ইভ্যাকুয়েশনের পর, বাংলাদেশে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, এটা কি বাংলাদেশের আগামীতে প্রভাব পড়বে বা কতটা এটা বিপজ্জনক হতে পারে? আপনি সতীন আনার কথা বলছিলেন ঘরে, সতীনটা কে বলবেন কিছু? তা আমি আপনাকে বলি যে শেখ হাসিনা যদি বিএনপির সাথে তার বাংলাদেশে যে তার অপোজিশন রাজনৈতিক দলগুলির সাথে অ্যারেঞ্জমেন্ট করতেন, আপোষে যেতেন এবং কম্প্রোমাইজ করতেন, এবং সেইখানে বিএনপির দাবি ছিল যে একটা আপনি তত্ত্বাবধায়ক সরকার করুন, তত্ত্বাবধায়ক সরকার করুন, করে একটা জেনুইন নির্বাচনের আয়োজন করুন, সেটা যে নামে একটা গভর্নমেন্ট। তো সেটা যদি হতো তাহলে আপনি দেখেন যে আজকে নেপালে যে তত্ত্বাবধায়ক সরকার, আগামী মার্চ মাসে নেপালে ইলেকশন হয়ে যাবে। তো বাংলাদেশে শেখ হাসিনা যদি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে আলোচনা করতেন,
তাহলে হয়তো আরো 1 বছর আগে বাংলাদেশে একটি নতুন নির্বাচিত গভর্নমেন্ট আসতো, সেটা হাসিনার গভর্নমেন্ট আসতো অথবা বিএনপির গভর্নমেন্ট আসতো বা অন্য কারো গভর্নমেন্ট আসতো। এটা এই একটা ইলেকটেড গভর্নমেন্ট আসতো, ডেমোক্রেটিক্যাল যে ট্রানজিশনাল পিরিয়ড এটার পরিমাণ হতো হাইয়েস্ট 3 থেকে 6 মাস, এই 90 দিন থেকে 180 দিন, এর বেশি হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার এই যে ভুলের কারণে আজকে এটা 1.5 বছর চলছে এই ইন্টারিম গভর্নমেন্টের পরিমাণটা, এবং ইন্টারিম গভর্নমেন্ট যাচ্ছে তাই কখনো পাকিস্তান সৌদি যুদ্ধজোটে যাচ্ছে, যুদ্ধজোটে যোগ দিতে যাচ্ছে, বিএনপিকে এটা সামলাতে হচ্ছে। আমরা গলা ফাটিয়ে বলতে হচ্ছে যে কোনো অবস্থাতেই পাকিস্তান সৌদি আরব যুদ্ধজোটে যাবে না, তখন বলছে না না পাকিস্তান সৌদি এবং টার্কির যুদ্ধজোটে আমরা যোগ করব। আমরা বলছি যে যেটা 1977 সালে প্রয়োজন হয় নাই, 76 সালে প্রয়োজন হয় নাই, 79 সালে প্রয়োজন হয় নাই, 54 বছর 55 বছরে বাংলাদেশের জন্য কোনো যুদ্ধজোটে যাওয়ার প্রয়োজন নাই। আমি আপনাকে দাদা বলছি, আমি অন্তত 10টা থেকে 15টা শোতে চিৎকার করে বলছি যে বাংলাদেশে এটা কখনোই হতে দিব না আমরা যে কোনো যুদ্ধজোটে বাংলাদেশ যাবে না। তো এটা যুদ্ধজোটে আমরা ঠেকিয়েছি, ধরেন যুদ্ধজোটে যেতে পারেন নাই। বাংলাদেশের টেলিভিশন, সরকারি টেলিভিশন আছে প্রায় 8টা চ্যানেল হওয়ার ইয়ে আছে। আপনি ইন্ডিয়াতে দূরদর্শনের কথা শুনেন, সে টেলিভিশন বেচে দিবে, ন্যাশনাল টেলিভিশন সে বেচে দিবে। তো কার কাছে বেচবে? তার নিজের লোকজনের রেখে দেবে। সেইটা ঠেকিয়েছি, বহু কিছু হয়েছে। তো সেই জন্য আমি আপনি বলছি ডক্টর ইউনূস তো ব্যবসাটা তো খুব ভালো বোঝেন, তো এটা জানেন। নাম্বার 2 হচ্ছে তার একটা মব বাহিনী আছে বাংলাদেশে, একটা ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি, সে এদেরকে যে কোনো ঘটনায় ডেকে আনে। কয়েকদিন আগে আমার ক্ষেত্রেও হয়েছিল এটা, একটা ঘটনাকে কেন্দ্র করে, তো শেষে এটাকে মিনিমাইজ করতে হয়েছে আমাকে। তো সেইখানে বিভিন্ন গভর্নমেন্টের দেখবেন যে পুলিশ থাকে, স্পেশাল বাহিনী থাকে, ইউনূসের ছিল মব বাহিনী। এই যে মব কাউকে লেলিয়ে দিত, 500 জন থেকে 5000 জন মব আপনার বাসায় পায়ের সামনে পাঠিয়ে দিল, আপনার পাড়ায় পাঠিয়ে দিল, আপনি সমাজ থেকে একেবারেই আপনি অবস্থা আপনার। একদমই আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন মোশাররফ আহমেদ ঠাকুর, সেটা তো আমার মনে হচ্ছে যে নির্বাচন আরো যদি 6 মাস আগে হতো তাহলে ভালো হতো। কারণ ইউনূসের মতো একজন শিক্ষাবিদ মানুষ, একজন নোবেলজয়ী মানুষ, তার যে সমস্ত অংশগুলো মানে আনএক্সপোজড চ্যাপ্টারের প্রতি যেভাবে আপনি আলোকপাত করলেন, এটা ভয়াবহ। তবে আমরা চাই যে সব থেকে প্রাচীন, শতাব্দী প্রাচীন, অর্ধ শতাব্দী প্রাচীন একটি রাজনৈতিক দল, তার প্রতিনিধিত্ব। একটা ছোট আপনার সাথে আলোচনার জন্য ভালো হবে, আপনার এখানে আমি একটা নতুন ইনপুট দেব, বলুন। সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে যে কাজটা করেন, আপনাদের নিজেদের বিরুদ্ধে নিজেরা কাজ করেন মাঝে মাঝেই। সেটা হচ্ছে আপনারা বলেন বাংলাদেশে উগ্র মৌলবাদীদের উত্থান ঘটেছে। বাংলাদেশে একটা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটেছে, কথাটা আমি বোঝাতে চাচ্ছি। মানে আপনি মৌলবাদীর জায়গায় সাম্প্রদায়িক গোষ্ঠী বলছেন। এক্স্যাক্টলি। কারণ আপনাকে আমি খবরটা বলি, এইখানে আমি এই গত 1.5 বছরে এই বিষয়ে অনেক পড়াশোনা করলাম, অনেক বড় বড় আলেমদের সাথে মিশে দেখলাম যে এরা এইখানে হচ্ছে বড় বড় আলেম যারা, কওমি ঘরানার আলেম যারা, দেওবন্দ, আপনাদের দিল্লি এই দেওবন্দের যারা ঘরানার, এরা হচ্ছেন হুসেন আহমেদ মদনীর খলিফা। হুসেন আহমেদ মদনী, যিনি 1947 সালের সময়, ওই সময়ে উনি বলেছিলেন কোনো সম্প্রদায় কোনো জাতি নয়, উনি বলছেন না। আমি বুঝতে পেরেছি মোশাররফ ঠাকুর, আর সময় আদায় না। আমি একটা আমি প্রশ্ন করব, এই যে আপনি উগ্র, আপনি একটু আগে বললেন যে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, মৌলবাদী শব্দটা আপনি আপত্তি জানালেন বা ব্যবহার করা উচিত নয় বলে আপনি বললেন। আমি এবার আপনাকে আরেকটা উল্টো প্রশ্ন করি, যারা বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু, অর্থাৎ যারা অমুসলিম রয়েছে, তাদের নিরাপত্তার বিষয়ে কি তারা সুনিশ্চিত হতে পারবে? কারণ গত প্রায় 1.5 বছর আমরা যেভাবে এই যে যারা ওখানকার মানে সংখ্যালঘু, যারা সংখ্যায় কম, অমুসলিম, এদের উপর তুমুল অত্যাচার হয়েছে,
এই জায়গাটাকে নিয়ন্ত্রণ হবে, তারা নিরাপত্তা পাবেন, কি মনে হয়? শেষ করি, দেখেন আমি হুম এবং আমার বন্ধু বান্ধবরা যে দীপুচন্দ্র দাস, ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে থেতলে হত্যা করা হলো, হ্যাঁ যেদিন হত্যা করা হলো সেই দিনে দেখুন বন্দর ইজারার চুক্তি সই হলো। 1 নাম্বার 2, বাংলাদেশের 5 জন শীর্ষ আলেমের নাম বলি। এই 5 জন শীর্ষ আলেমের নাম দেখুন, একজন মহিবুল্লাহ বাবু নগরী, আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী। আপনি দেখুন তার সাথে আলাপ করে যে উনি সংখ্যালঘুদের সম্বন্ধে কি পরিমাণ মহব্বত, উনি উনার ল্যাঙ্গুয়েজ যে উনার কি পরিমাণ মহব্বত এবং দায়িত্ব। বাইতুল মোকাররমের ইমাম যিনি দরবেশের মতো জীবন যাপন করেন, যে আল্লামা মালেক, মুফতি আব্দুল মালেক, বাংলাদেশের প্রখ্যাত আলেম নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। বেশ 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 দেবাশিস, আমাকে একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে এই মুহূর্তে। মোশাররফ সাহেব, আমি সঞ্চারী রয়েছে আপনার সঙ্গে, কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে আজকে 0 আওয়ারে আমাদের সময় একেবারে শেষের দিকে, সুতরাং আজকে কোনোভাবেই আর এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।